ব্রডকাস্টে কিংবা অনলাইন গণমাধ্যমে তার ইন্টারভিউ তিনি একটি মন্তব্য করেছেন, নফেল সাহেবও মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাহেবও তার মতো করে তার বক্তব্য দিয়েছেন। তা আমি জানতে চাচ্ছি যে আহ, শেখ হাসিনাও যে কথাগুলো বলেছেন তার অডিও বার্তায়, রেকর্ডকৃত অডিও বার্তায়, সেগুলো পুরানো, নাথিং নিউ। কিন্তু আহ, 5 দফা কর্মসূচির কথা বলছিলেন আপনি, এইটার বিষয়ে কি বিস্তারিত কিছু বলেছেন? বিস্তারিত কিছু না, তিনি তার 5 দফা কর্মসূচির মধ্যে একটাই কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে ইউনূস হুম। সরকারকে উৎখাতের ব্যবস্থা করতে হবে। তিনি ইউনূস আচ্ছা। সরকারকে উৎখাতের কথা তাদের পার্টি কার্যক্রমেও বলেছেন। হুম। ফলে এখানে যেটা বললেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বললেন, আর বাকিরা মিলে একটা চিত্র উপস্থাপিত করলো যে বাংলাদেশের সত্যি সত্যি বর্তমান অবস্থা কি। এবং আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে তিনি বিএনপি বিরোধী কোনো কথা কিন্তু বলেননি। আচ্ছা। আহ, তাহলে মানে এই যে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এর একটা ইম্পর্টেন্স থাকতে পারে, আপনি নিজেও বলছিলেন যে তবে আপনি জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না, তিনি একটি অডিও বার্তা দিবেন। গত 2 দিন আগেই এই মানচিত্রের এই আয়োজনে আপনি এটি জানিয়েছিলেন এবং স্পেশাল কোনো মেসেজ দিতে পারেন, স্পেশাল মেসেজ তো আমরা পাইনি। তাহলে এই যে নানান ধরনের আয়োজন বা এই যে গুঞ্জন, স্পেশাল কিছু কি পেলাম? মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা পেলো? না, প্রথম কথা আমি বলবো যে হুম। তার কথা শুনলো, যেহেতু অনেক ধরনের গুঞ্জন ছিল, এটা অন্তত এআই দিয়ে ভাষণ, এটা যেন কেউ প্রচুর না বলেন। আচ্ছা। সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনের গুঞ্জন আছে, মাঝে মাঝে বলা হয়ে থাকে তিনি অসুস্থ, যে কথাটা আজকে এরা ব্যাখ্যাও করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, কোনো মানে সে বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই। বয়স হয়েছে ঠিক আছে, 79। কিন্তু যেটা মনে হয়েছে, আপনি যদি মানে একটু দেখেন, মনে হতে পারে আসলে আওয়ামী লীগের সমর্থক বা যারা রয়েছেন তারা চান কালকেই একটা কিছু ঘটুক। সেটা ঘটার হুম। মতো পরিস্থিতি নয়, সেটা ঘটার মতো পরিস্থিতি নেই। যেটা আছে সেটা হচ্ছে উনি, আমি বলবো খুব স্লোলি, এক ধাপে ধাপে এগোচ্ছেন। প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষণ দিয়েছেন এরকম অডিওতে, তারপরে তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে। তৃতীয়ত এই প্রথম ফরেন করেসপন্ডেন্স ক্লাব। কেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব? হচ্ছে বিদেশি সাংবাদিকরা যারা ভারতে কাজ করেন তাদের ক্লাব, এটা ভারতীয় সাংবাদিকদের প্রেস ক্লাব অফ ইন্ডিয়া নয়। এটা অনেকে ভুল করছিল, কারণ তাদের কাছে হয়তো সবই তারা জানেন, কিন্তু তাদের কাছে সরাসরি তার নিজ মুখে এই কথাটা বলা, সেটা তার কাছে একটা মনে হয়েছিল। এবং আমি আশ্চর্য হব না যে অদূর ভবিষ্যতে তিনি ভিডিওর মাধ্যমেও আসলেও আসতে পারেন। এটা অপেক্ষা করতে হবে। জি। মানে আমার মনে আহ, হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে। এটা কি আসলে কোনো সংবাদ সম্মেলন ছিল নাকি কোনো সেমিনার টাইপের? না, সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন মানে এটা সংবাদ প্রেস সম্মেলন। লেখা হয়েছে, তো লেখা হয়েছে আমন্ত্রণ পত্রে। আচ্ছা। প্রেস তাহলে তো এটা কনফারেন্স একটা এন্ড প্রেস ইম্পর্টেন্স। এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ, এটাও লেখা আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আচ্ছা। তিনি তাহলে ইন্টারাকশন তো কিছু করেননি। আমি ওই প্রশ্নে হ্যাঁ, মানে আসছি। রাউন্ড টেবিল তাহলে তো নয়, এটা, ইট ইজ নট এ রাউন্ড টেবিল, হ্যাঁ, কোনো তাহলে গোল যদি টেবিল সংবাদ বৈঠক সম্মেলন নয়। হয়ে থাকে, হ্যাঁ, না তাহলে আপনি বলতে চাচ্ছেন সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন, সেক্ষেত্রে তো সাংবাদিকরা তাহলে তারা অডিটোরিয়ামে বসেছিলেন, যেখানে সাংবাদিকরা বসে আচ্ছা। থাকেন, এফসিসির যে অডিটোরিয়াম, সেখানেই তারা ছিলেন। তাহলে সেই সেই জায়গা থেকে তো অবশ্যই তাহলে একটা ইম্পর্টেন্স আছে, ভারতের মাটিতে বসেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত মানে অডিও বার্তা পাঠানো, তার তো একটা ইম্পর্টেন্স থাকতেই পারে। এবং বাংলাদেশ আমার প্রশ্ন সরকার হচ্ছে বিরোধী বক্তব্য রাখা, বাংলাদেশ হুম, সরকার বিরোধী বক্তব্য রাখা, তাতে অন্তত কেউ আপত্তি করেনি। মানে আমি যদি বলেন যে ভারত সরকারের পক্ষ থেকে, না, সেরকম কেউ আপত্তি করে। আমি বলছি অনুমতি দিয়েছেন কিন্তু কিনা জানি না, কিন্তু আপত্তি করেননি কেউ। নিশ্চয় অনুমতি ছাড়া তো আর করেনি ভারত সরকারের শীর্ষ না, কর্তৃপক্ষ আমি বা শীর্ষ অনুমতি তারা পর্যায়ে। চেয়েছিলেন, পেয়েছেন, এমন কিছু আমার জানা নেই। আমি জানি, আমি দেখলাম ঘটনাটা ঘটলো, কেউ বাধা দেননি। আচ্ছা। সেখানে বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন টশ্ন হয়েছে, ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, হয়নি যে যেরকম সাংবাদিক বৈঠকে হয়ে থাকে সেরকমই। হুম, সেই প্রশ্নগুলো কাদের মধ্যে, কাদের কাছে ছিল, এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে? মূল মূল উত্তরটা দিয়েছেন নওফেল। মূল উত্তর দিয়েছে, সেখানে আচ্ছা। বিদেশি সংবাদ মাধ্যম অনেকে ছিলেন, ডয়েচ ভেল ছিলেন, ভারতীয় সাংবাদিকরা ছিলেন,
অনেক বিদেশি আরো যারা কাজ করেন বিভিন্ন সময় তাদেরও প্রশ্ন ছিল। এবং আপনি দেখবেন ইনভিটেশনটা গেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যিনি প্রেসিডেন্ট, যিনি একজন সিরিয়ান জার্নালিস্ট, তিনি ভারতে দীর্ঘদিন কাজ করেন, তিনি সভাপতি, ইলেক্টেড সভাপতি, নির্বাচিত সভাপতি। এর আগে আরেকজন ছিলেন যিনি শ্রীলঙ্কার সাংবাদিক, তার পরিবর্তে এবারে উনি নির্বাচিত হয়েছেন। ইনভিটেশন কিন্তু তিনি কিন্তু গোটা অনুষ্ঠানটা মডারেট করেছেন। এবার আমি একটু শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, উত্তরটা নিতে চাই, যে সেখানে গেস্টের তালিকা যাদের নাম আছে, সে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার আব্দুল মোমেন সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তাদের নামের আগে সাবেক শব্দটা দেখতে পাইনি আমি। নেই, মানে কেন এখানে কেন ডিরেক্ট এমনকি বলা শিক্ষামন্ত্রী, হয়েছে ডিরেক্ট পররাষ্ট্রমন্ত্রী? ইনভিটেশনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এফসিসি লিখেছে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি লিখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। কারণ তারা মনে করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ জমা দেননি। ফলে সেই ধরনের, যে আমি মনে হয় আপনাকে বোধহয় বলেছিলাম যে অনেকের ধারণা আছে যে প্রবাসী সরকার তৈরি হবে, প্রবাসী সরকার টাকা তৈরি হয় নাই, তারা মনে করেন সরকার তো আছে, তারা ডি জুড়ে শব্দটা ব্যবহার করেছিলেন, ডি জুড়ে আছে, ডি ফ্যাক্টো নেই, মানে বাস্তবিক অর্থে নেই, কিন্তু খাতায় কলমে আছেন। খাতায় কলমে তারা আছেন, যেহেতু কেউ পদত্যাগ করে, তারা নেই ওখানে, তাহলে ঢাকাতে নেই, কিন্তু আছেন। আপনার কাছে কি মনে হয় যে এই এই স্ববিরোধিতার কি কারণ থাকতে পারে? একদিকে তারা নির্বাচন দাবি করছে, সে ডক্টর ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক, নির্বাচন দাবি করছে, তার মানে না, তো ইউনিট বাংলাদেশে সরকারের এখন, অধীনে নয়, ইউনিট সরকারের অধীনে নয়। না না, আমি সেটাই সেটা বলছি যে ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক, আমি সেই জায়গা থেকে বলছি তারা নির্বাচন দাবি করছে, তার মানে বাংলাদেশে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নেই। তো সেই জায়গা থেকে তারা আবার এই দাবিগুলো কেন করে বা করছে, যে তারাই রানিং তারা গভর্নমেন্টে আছে? বোঝাতে চাইছেন যে তারা পদত্যাগ করেননি, এবং তাদের কাছে মডেল হচ্ছে 2008-এ যে নির্বাচন হয়েছিল সেইটা, যেটা আজও যেটার উল্লেখ হয়েছে। 2008-এর যে নির্বাচনটাকে সবাই সর্বজন গ্রাহ্য বলে মনে করেন, সেই ধরনের নির্বাচন হোক। আমি সেটাই জানতে চাইছি যে আবার নির্বাচনে তারা দাবি করছে, এটা একটু কেমন হয়ে যায় না, সবিরোধিতা হয়ে না, যায় না? মানে আপনার মতে কি বলেন? ধরুন আজকে যদি শেখ হাসিনা সরকার থাকতেন ওখানে ক্ষমতায়, তিনি তো একটা নির্বাচন ঘোষণা হয়ে গেলে একটা কেয়ারটেকার সরকার, যেভাবে আপনার ধরুন 14, 18, 24 যে নির্বাচন হয়েছে, সবগুলোই তো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন হয়েছে, তাই না? তারা তো হম হম। কেয়ারটেকার গভর্নমেন্টই ছিলেন, কিন্তু তারা নির্বাচনের জন্য, নির্বাচন তখন তো মেয়াদ আমাদের শেষ কাছে। হয়ে গেছিল, এখন তো মেয়াদ শেষ হয়নি। না, এখন আপনি বলছেন এটা, এখন বাংলাদেশের ক্ষেত্রে বহু জটিল অবস্থা, মানে জটিল, একটা সংবিধান আছে, পার্লামেন্ট নেই, এরকম বিচিত্র একটা দেশ, এটা তো দেখা যায় না, এটা ঘটনা, কিছু করার নেই। মানে আপনি যেটা বলছেন, আপনি যদি অন্যদিকের যে উদাহরণগুলো দেখেন তাহলে সেটাও যেরকম একটা বিচিত্র, তেমনি এরকম হম এটাও হম। একটা বিচিত্র আর কি। বিচিত্র এটা ঘটনা, তারা মনে করছেন আছেন তারা, এখন সেই জন্য এখন নিজেদেরকে, তাদের উচিত ছিল, আপনি যেটা বললেন যে উচিত ছিল হয়তো নিজেদেরকে কেয়ারটেকার সরকার দাবি করা। যাই হোক, এখন আহ যেটা জেনে আপনার কাছে আপনাকে বিদায় দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবং শেখ হাসিনা অডিও বার্তা পাঠালেন, এতদিন তো তিনি অডিও রেকর্ড দিয়েছেন বা আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা লন্ডনে কিংবা নিউ ইয়র্কেও কোনো কোনো সম্মেলন বা সভাতে তিনি যুক্ত হয়েছেন অডিও রেকর্ড দিয়ে। কিন্তু দিল্লির মাটিতে বসেই তিনি এই অডিও বার্তাটি দিলেন সাংবাদিকদের একটি অনুষ্ঠানে, যেখানে প্রবল আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। তিনি কেন বিবৃতি দিচ্ছেন, কেন কথা বলছেন, সেই সব ছাপিয়ে আপনার সাংবাদিক সম্মেলনের মতন একটি অনুষ্ঠানে তিনি অডিও বার্তা দিলেন। এবং আপনি বলছেন যে আহ ভারত সরকার এটি অনুমতি দিয়েছে কি দেয়নি সেটি আপনি জানেন না, তবে তিনি কথা বলেছেন। আমরা ধরে নিতে পারি যে যা কিছু হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের অনুমতি ছাড়া তিনি কিছু করছেন না, এটা আমরা মনে করি। যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে সেটি কি? বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন, এবং যাকে বলে ধোবি কাচা বলে না, ইউনূসকে ধোবি কাচা করেছে।
এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে এক কাপ চা, এক গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা মানে করার পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। তো কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীনভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এড়িয়ে একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটার প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোনো রকম উচ্চ বাচ্চা করেননি। সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, সে অবাধ্য সারমেয়কে যেরকম বকা হয় সেরকম ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে
সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের হচ্ছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এইভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বহির্ভূত বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন, সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, মানে নয়াদিল্লি, এটাই মনে করছে। তো এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি কাচা হলো, ধোবি মানে ধোপা ধোপা যেভাবে পাটে কাছে, সেভাবে যেভাবে ইউনুসে কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে, তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে, তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ভারত যে গোলাম পরোয়ার, মানে জামায়াতে ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি, তিনি একটা কথা বলেছেন আজ। তিনি ওনার এলাকার একটা সভায় কথা বলতে যে উনি বলেছেন যে কোনো একজন মুসলমান যিনি আল্লাহ, রাসূল ও আখিরাতকে বিশ্বাস করেন, তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না, এটি জায়েজ নয়। তিনি এটা বড় অপরাধ করেছেন। তার মানে তারেক রহমান কোথাও কি কাউকে কাফের বলেছেন? বলে থাকলে সেটা বলা যাবে কি না, এটা নিয়ে উনি কথা বলেছেন। এবং উনি ডিটেলে যে আরও বলেছেন, এই বাক্যগুলো আপনি একটু মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের, এটা বলার তার কোনো অধিকার নেই। রাজনৈতিক নেতা হিসাবে সৌজন্যতা, শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না। তার মানে উনি বলতে চাচ্ছেন যে একজনকে লন্ডন গিয়েছেন, হয়তো ম্যাচুরিটি এসেছে, তার মানে বোঝাই যাচ্ছে উনি তারেক রহমানকে ইঙ্গিত করেই এই কথাগুলি বলছেন যে তারেক রহমান এখন বড় মুফতি হয়ে গেছেন। এখন আমি এই কথাটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে কি তারেক রহমান মুফতি হয়ে গেছেন? আসলে তারেক রহমান কি বলেছেন এটা আমি একটু বুঝতে চাই, এবং কি বলেছেন তার জবাবে পরোয়ার সাহেব কি বললেন, এই দুটোই আমরা একটু বুঝতে চাই। তারেক রহমান কি বলেছিলেন সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। সিলেটে যখন উনি জনসভায় গিয়েছিলেন, সেখানে উনি কিছু কথা বলেছেন, এবং তারপর সেখান থেকে নরসিংদীতে গেছেন, একবার নরসিংদী বলেছেন, ওখান থেকে আরেকটা জায়গায় গিয়েছেন, মৌলভীবাজার গিয়েছেন, সেখানেও উনি কিন্তু কিছু কথা বলেছেন। একটা কথা কমন, একটা বিষয় কমন, সেটা হলো যে জামায়াতে ইসলাম যে কিছুদিন আগে থেকেই
মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল যে যদি আপনি বেহেশতে যেতে চান তাহলে জামাতকে ভোট দিতে হবে, জামাতকে ভোট দিলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন এবং আপনি বেহেশতে যেতে পারবেন। এগুলি বলা হয়েছে। একজন না, একাধিক নেতা, একজন ব্যারিস্টার, তাদের একজন ব্যারিস্টার তো বলেই ফেলেছে একমাত্র জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আবার কেউ বলেছেন জামাতে ভোট দিলে পরে মানে পুরা আপনার দেশের মানুষের যে সোয়াব, দেশের মানুষের নামাজের সোয়াব আপনি পাবেন। এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে। এই বিষয়গুলোকে উল্লেখ করে তারেক রহমান কিন্তু কথাগুলি বলেছেন বিভিন্ন জায়গায়, এবং তারেক রহমান বলার ভঙ্গিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি একটা জায়গায় দেখলাম উনি একজন জনসভার যারা দর্শক ছিলেন তাদের মাঝখান থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসে মানে যিনি হজ অথবা উমরা করেছেন এমন একজন লোককে আসতে বললেন। একজন লোক আসলেন, সম্ভবত ভদ্রলোকের নাম রফিকুল ইসলাম বা এই ধরনের কিছু একটা। ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে হজ করেছেন, মক্কা শরীফে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, সেই কাবা শরীফের মালিককে? উনি বললেন আল্লাহ। তারপরে আপনার দুনিয়ার মালিককে? আল্লাহ। বেহেশতের মালিককে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তো তারপর ওনার জিজ্ঞাসা করলেন যে তাহলে বেহেশতে যে মালিক, যার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ তাকে দিতে পারে? এটা বলেছেন। তো ওই ভদ্রলোক বলেছেন না, এবং জনসভা বলেছেন যে না, পারে না। তো এরকম যারা দেওয়ার প্রতিশ্রুতি দেয় অথবা দেওয়া হবে বলে জানায়, জনগণকে বলে, অঙ্গীকার করে, তো তারা কি ঠিক করে? তখন উনি বলেছেন ঠিক করে না। তখন তারা বলেছেন যদি কেউ করে তারা শিরক করে। এখন যদি শিরক করে কেউ, তাহলে তাকে তো আপনি মানে কাফের বলতেই পারেন। কোনো মুসলিম তো শিরক করতে পারবে না, তাই না? শিরক তো একটা শিরক হলো যত অপরাধ আছে, যত গুনাহ আছে ইসলামের, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্য গুনাহ হচ্ছে শিরক। এখন তারেক রহমান বলেছেন তারা যদি বলে তারা শিরক করে। এখন এই কথাটুকু, এই কমন সেন্সটুকু উনি লজিক দিয়ে একটা পর একটা স্টেপ বাই স্টেপ বলেছেন। এইটুকু বলার জন্য মুফতি হতে হয়? মুফতি হতে হয় না। ইসলামে, কোরআনে মুফতির কাছেই সব বলতে হবে, উনি ছাড়া আর কেউ কিছু বলতে পারবেন না। তিনি কোরআন বোঝেন, কোরআন পড়েছেন, তিনি কি বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? যে কোনো মুসলিম মানে, ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্ম সবাই বলতে পারবে। যে আপনি যদি ঠিকঠাক মতো পড়েন, এখানে কিন্তু কোনো আরেকজনকে ধরে আপনাকে উঠতে হবে না। আপনি নিজেই ইসলামের সরাসরি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। অন্য সব ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্যটা এখানেই। তো উনি যদি এটা বলে থাকেন তাহলে দেখেন কয়েকটা কথা কিন্তু। এক নম্বর হলো, প্রথমে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে জামাতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এটা নিয়ে অনেকে বলেছেন বেহেশতের টিকিট বিক্রি করতেছে জামাত। দ্বিতীয়ত তারেক রহমান বলতেছেন যে যারা টিকিট বিক্রি করতেছে, যারা বেহেশত পাওয়ার লোভ দেখাচ্ছে এবং বেহেশত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে, তারা শিরক করছে। আর তৃতীয়ত গোলাম পরোয়ার সাহেব বলছেন যে উনি বিদেশ থেকে এসে ফতোয়া দিচ্ছেন এবং একজনকে আরেকজন কাফের বলতে পারেন না বলে উনি বড় অপরাধ করেছেন। এবার আসেন আমরা এই তিনটা কথা যদি আলোচনা করি, এই তিনটা কথার মধ্যে কোন কোন কথাকে আপনি ঠিক মনে হয়? কেউ কি পারে বলতে যে তুমি এই কাজটা করো, তুমি বেহেশতে যাবা, তাহলে তুমি একে ভোট দাও, তুমি বেহেশতে যাবা? এটাকে বলা সম্ভব, বলা উচিত, বলা স্বাভাবিক? বলেছে। আবার যদি কেউ ওইটাকে ধরে দেয় যে এটা যারা বলবে তারা শিরক করছে, সেটা কি অন্যায়? আবার এই কথা যদি বললো শিরক করে, এখন এই জন্য তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যকে বলবেন যে লন্ডন থেকে এসে বড় মুফতি হয়ে গেছে, এটা কি সঠিক? আমি একটা কথা বলি ভাই, ইসলাম এমন একটা ধর্ম যে আপনি মাথায় একটা টুপি লাগালেন, ইসলামী বড় একটা পাঞ্জাবি পরলেন, মুখে আপনার লম্বা দাড়ি আছে, অতএব আপনি সবচেয়ে বড় ইসলামিক স্কলার হয়ে গেলেন। এই জিনিসটি ইসলাম স্বীকার করে না, আমিও স্বীকার করি না। ইসলাম ধর্মকে জানুন, বুঝুন, এবং ইসলাম বোঝার জন্য আরেকজনের আপনার মানে মুরিদ হতে হবে না। আরেকজনের মুরিদ না হয়েও আপনি মুসলমান হতে পারেন, না হয়েও আপনি ইসলামকে জানতে পারেন, ইসলাম সম্বন্ধে আপনি জ্ঞান লাভ করতে পারেন। কোনো সমস্যা নাই রে ভাই, মুফতি হওয়ার দরকার নাই। মুফতি না হয়েও আপনি কথা বলতে পারেন যদি আপনি জানেন জিনিসটা। তো সেরকম তো হতেই পারে। আমি এই জায়গায় মনে করব জামাত ইসলাম এই কাজটা প্রথমটাও ঠিক করেনি, পরে তারেক রহমানকে যেভাবে তারা সমালোচনা করছেন এটাও তারা ঠিক করেননি।
গোলাম পরোয়ার সাহেবকে বলো, পরোয়ার সাহেব আপনি এটা বলতে পারেন না, আপনি আগেরটা কিন্তু আগেই করেন, বলেন যে ওই কথাটা আমাদের যারা বলছি তাদেরকে আমরা দল থেকে বের করে দিয়েছি, অথবা এটা বলা ঠিক হয়নি, ওটা বলেন। কালকে আপনি বলেন যে জামাতকে ভোট দেওয়ার সঙ্গে ইহকাল পরকালের কোনো সম্পর্ক নাই, জামাতকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশত পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, বলেন না কেন এই কথাগুলো? মানুষকে যে আপনাদের হয়ে কেউ কেউ বিভ্রান্ত করছি, এটা আপনারা দেখেন না? ভাই, নির্বাচনে জেতার জন্য আপনারা কি ধর্মবিরোধী কাজ করবেন? এটা আসলে তো আপনি শিরক করছেন, আপনি তো পারেন না। কে বেহেশতে যাবে কে বেহেশতে যাবেন এটা আল্লাহ নির্ধারণ করবে, আপনি কে? এটা আপনি বলতে পারেন না, আপনার দলে কেউই বলতে পারে না, আপনার দলের আমিরও বলতে পারেন না, কেউ পারে না এটা বলতে। মানুষকে লোভ দেখাচ্ছেন কেন? তো মানুষকে সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্যে যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে, এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতা সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা মানে সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে। সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে।
দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্যে এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে বলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে। এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এ সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800 850-র বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি 5ম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি। তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন, এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে। সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্যে, লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে, হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ। এবং শেখ হাসিনা এই তার দিল্লির এই বক্তব্যে, যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা, কারণ কোনো জনপরিসরে
তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয়, কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন। এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন, কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না। তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনোভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে, কাজেই তিনি অডিও বার্তাতেই হাজির হয়েছেন। কিন্তু এই যে জনপরিসরে অডিও বার্তা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘর ভর্তি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেহেতু এটা আয়োজন করেছে, সেখানে ভারতীয় এবং অভারতীয় সাংবাদিক, ভারতের বাইরের সাংবাদিকরা, ভারতে যারা ফরেন করেসপন্ডেন্স তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই যে ঘর ভর্তি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি 5 দফার ঘোষণা দিলেন, শুধু তাই নয়, তিনি তার জনগণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন একটা সময়ে তার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বা পৌঁছে দিতে বেরিয়ে এলেন মানে এক রকমের জনপরিসরে, যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার কোনো বক্তব্য বিবৃতির খবর প্রচারের বা তার সম্পর্কে কোনো খবর প্রচারের মানে তিনি যে খবর পৌঁছতে চান তার জনগণের কাছে সেটার কোনো অনুমোদন নাই। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম, পৃথিবীর বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর একটা তরিকা হিসেবে, একটা উপায় হিসেবে শেখ হাসিনা যে এখন জনপরিসরে হাজির হওয়া শুরু করবেন তার একটা বার্তা পাওয়া গেল দিল্লিতে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্যে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার উদ্ধার করতে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আবারও এই 5 দফা বাস্তবায়নে এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে তারা পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাবে। ধরার সঙ্গে সঙ্গেই পুঁটি মাছ করবে কি তার সর্বশক্তি দিয়ে সেটা ঝাঁকি দেয়, এটা লাভ দেওয়ার চেষ্টা করে হাতের মধ্যে। ওই ঝাঁকিটুকু যাদের অভিজ্ঞতা নাই তারা কেউ সহ্য করতে পারে না। পুঁটি মাছটাকে হাত থেকে ছেড়ে দিয়ে ওরে বাবা গো মা গো বলে একটা লাভ দিয়ে সে চলে আসে, মনে হয় যেন গোকরা সাপ তাকে কামড় দিয়েছে। তো ওই যে মাছ ধরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যদি আপনি রাজনীতি ধরেন, অর্থনীতি ধরেন, সব ক্ষেত্রে একই অবস্থা। To uphold an opportunity, to operate an opportunity, to own an opportunity, you need experience. Experience ছাড়া আপনি কখনো কোনো সুযোগ আপনি পেলেও কাজে লাগাতে পারবেন না, সেইটাকে আপনার কাছে রাখতে পারবেন না, এবং ক্ষেত্র বিশেষে এই সকল অপরচুনিটি বা সুযোগ একজন আরেকজনের জন্য মানে বিপজ্জনক হয়ে ওঠে, একে অপরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। যেমন ধরুন 1/11-এর সময় অনেকগুলো মানুষ তারা রাজনীতির হর্তাকর্তা হয়ে গেলেন। সে কি দাপট, তাদের দাপটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ কাঁদে, কিন্তু সেই মানুষগুলো টিকে থাকতে পারেননি, তাদেরকে পালাতে হয়েছে, জেলে যেতে হয়েছে, মার খেতে হয়েছে, আরও অনেক কিছু। আবার বিভিন্ন পট পরিবর্তনের পরে অনেকের হাতে অনেক সুযোগ সুবিধা আসে, অনেকে মন্ত্রী হয়, অনেকে এমপি হয়, বা অনেকে নমিনেশন পায়, অনেকে যা কিছু করে। কিন্তু আমাদের দেশে গড়ে দেখুন যে সাস্টেইন করে রাজনীতিতে 5 বছর, এরকম লোকের সংখ্যা খুব অল্প। বিশাল ঝড়ের মতো রাজনীতিতে আসে, 2-3 বছর পরে বা এমনকি 2-3 মাস পরে হারিয়ে যায়।
আচ্ছা, আপনারা একটু স্মরণ করেন, জাস্ট আমার সঙ্গে যারা আপনারা পরিচিত, আমি তো 2008 সনের আগে, মানে নির্বাচনের আগে রাজনীতির অঙ্গনে একজন অপরিচিত ব্যক্তি ছিলাম। তো 2008 থেকে আজকের এই দিন পর্যন্ত কত বছর হলো? 17 বছর হলো। এই 17 বছরে আমার সঙ্গে যারা স্টার ছিলেন, যাদেরকে আপনারা চিনতেন, অনেককে ভালো জানতেন, অনেককে মন্দ জানতেন, কিন্তু চিনতেন। অনেককে আপনাদের মনে হতো যে লোক এরকমই হওয়া উচিত, যাদের বয়স ধরুন 60-এর নিচে, আমার বয়সী। এরকম যদি 50 জন লোক 2009 থেকে এই পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জামাত যাদেরকে আপনি চিনে থাকেন, এখন আপনি আজকের দিনে 2026 সনে এসে দেখেন তো তাদের কয়জন দৃশ্যপটে আছে, কয়জন জেলে আছে, কয়জন পালিয়ে আছে, কয়জন কথা বলছে, কয়জনের ঘরে চাল আছে, কয়জনের ঘরে ডাল আছে, আর কয়জন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে মামলা মোকদ্দমার ঝক্কি ছাড়া সৎ ন্যায়নিষ্ঠভাবে এখনও আপনাদের সামনে সুন্দরভাবে কথা বলতে পারছেন, ঘুরতে পারছেন, সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারছেন এবং সচ্ছল আছেন। এর অর্থ যে সুযোগ অনেকের জীবনে আসে, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ সুযোগ কাজে লাগাতে পারে। সুযোগ অনেক মানুষের জীবনে আসে, কিন্তু খুব হাতে গোনা কয়েকজন মানুষ মনে করে যে এই সুযোগটি আমার গ্রহণ করা উচিত নয়। এদের সংখ্যা লাখে একজন। সবাই সুযোগ আসার আগে জিহ্বাটা বের করে থাকে কখন সুযোগটা তার কাছে আসবে। থার্ডলি হলো যে বেশিরভাগ মানুষ, হাতে গোনা 2-1 ছাড়া, ক্ষমতা দেখলেই মানে তাদের কাছে যেতে হবে, ক্ষমতার যারা ক্ষমতাধর লোকজন যারা আছে তাদের পা চাটতে হবে, তাদের কাছে মাথা নোয়াতে হবে। আওয়ামী লীগ জমানাতে বিশাল একটা শ্রেণী ছিল, তো সেই শ্রেণীর যারা চাটতেন, পা চাটতেন, দালালি করতেন, তারা নেই। আর ওই সময়টাতে অন্য যে দালাল গোষ্ঠীটি তারাও কিন্তু আওয়ামী লীগের কাছে যেতে চাইতো, কিন্তু ওই যে তাদের যারা প্রতিদ্বন্দ্বী দালাল গ্রুপ আছে তাদের কারণে তারা শেখ হাসিনার কাছাকাছি ভিড়তে পারেননি। এখন এই সুযোগে এসে, এই যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে কেউ জামাতের পদলেহন করছে, কেউ এনসিপির পদলেহন করছে, কেউ তারেক রহমান সাহেবের পদলেহন করছেন, বিএনপির পদলেহন করছেন, কিন্তু পদলেহন করছেন না এরকম লোক কয়জন আপনি পাবেন দেখেন তো। এই জমানাতে এসে কয়জন লোক আছে? ইট মিনস সুযোগ কাজে লাগানো, সুযোগকে কাজে না লাগানো, এই দুটোই একটা বিরাট মানে যোগ্যতার বিষয়। সেই যোগ্যতাটা অর্জন করতে হয় দীর্ঘদিনের সাধনা, শিক্ষা, দীক্ষা, মেহনত দ্বারা। যে লোক অন্যের টাকায় চলে, চাঁদায় চলে, অন্যের মানে করুণা অনুকম্পা ছাড়া চলতে পারে না, তাকে আপনি ক্ষমতা দিলেই কি না দিলে কি, ও তো পরজীবী, পরগাছা। যে লোকের ক্ষমতাহীন অবস্থায় শুধু অন্যের সম্পত্তির দিকে নজর যাবে, অন্যের কন্যা, অন্যের স্ত্রী, বিদেশি, দেশি বিদেশি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মানে যেখানে আকর্ষণ আছে সেখানে সে হুমড়ি খেয়ে তার লালসা চরিতার্থ করবে। এরকম মানুষ যদি ক্ষমতায় আসে, আপনি কি করে তাকে তো গুলি করে আপনি ফিরাতে পারবেন না অপকর্ম থেকে। এই তো বাস্তবতা। তো সেক্ষেত্রে হয় কি যে যখন আপনার সুসময় থাকে, সুসময়ে আপনার আসলে কিন্তু আপনি নিজের চরিত্রকে নষ্ট করেননি, দুর্নীতি করেননি, অন্যায় করেননি, লোভ লালসার ফাঁদে পা দেয়নি। যখন আপনার যৌবন ছিল, আপনি সেই যৌবনকে মন্দ কাজে ব্যবহার করেননি, মদ খাননি, জুয়া খেলেননি, তারপরে অপোজিট সেক্স, বাই সেক্স যা কিছু বলেন, এটার দ্বারা আপনার চরিত্র কখনো কলুষিত হয়নি। আপনার কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে ক্ষমতা দেন, আপনি সুন্দর মতে চালাতে পারবেন। কিন্তু যদি আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতাই না থাকে, তাহলে এই নিয়ামত আপনার জন্য বোঝা হয়ে যাবে। সেই দিক থেকে গত 17 মাসে যে লোকগুলোর হাতে ক্ষমতা এসছে, সুযোগ আসছে, দায়িত্ব আসছে, কর্তব্য আসছে, তারা এই ধরনের দায়িত্ব কর্তব্য কখনো পালন করেননি। আর এই ধরনের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য যে ক্যাটাগরির যোগ্যতা এবং হিউম্যান কোয়ালিটি যেটাকে বলা হয়, মানবিক যোগ্যতা লাগে, সেটা না থাকার কারণে কি হলো, যাদেরকে যে দায়িত্বেই বসানো হয়েছে তারা সেখানে বসে রাষ্ট্রের সর্বনাশ করেছে, জনগণের সর্বনাশ করেছে। এমনকি কেউ যদি কোনো দলের
প্রতিনিধিত্ব করেন, তাহলে সেই দলের সর্বনাশ করেছে। তো সেই অর্থে জামাত মানে যখন সেই গত 17 মাস আগে এই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রথম স্টেক হোল্ডার বা প্রথম সুবিধাভোগী হিসেবে তারা শীর্ষ পর্যায়ে রইল, তারাই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারাই এ টিম, বি টিম, সি টিম এগুলো তৈরি করে বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখলো। কিন্তু কি হলো, যেহেতু তাদের রাষ্ট্র চালানোর সেই অভিজ্ঞতা নাই, ফলে জামাত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কম্বাইন্ড যে প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টটি জনগণের দৃষ্টি আকর্ষণ করলো না, জনগণকে কোনো ভালো বার্তা দিল না, জনগণের জীবনে স্বস্তি আনলো না, রাষ্ট্রকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে দিল এবং রাষ্ট্রের অনেক বদনাম হয়ে পড়ল। এর ফলে আপনি এখন দেখবেন জামাতের টুটা শব্দ নেই, রা শব্দ নেই। তারা আগে যেখানে হাত দিলে স্বর্ণ ফলতো, এখন যেখানে হাত দেয় সঙ্গে সঙ্গে সেখানে ছাই হয়ে যায়, সোনাও যদি থাকে ছাই হয়ে যায়। তারা এমিরেত প্রতিষ্ঠা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, এটা তো দূরের কথা। তারা ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য, মানে বিধর্মীদেরকে আনবে, যারা নামাজ কালাম পড়ে না তাদেরকে নামাজ কালাম পড়াবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, এগুলো তো অনেক পরের ব্যাপার। যারা ইসলামে বিশ্বাস করে, ইসলাম ধর্মের অনুসারী এবং সেই ধর্মভিত্তিক রাজনীতি দল করে, তারাই তো তারা এক টেবিলে বসতে পারছে না। না পারার কারণে কি হচ্ছে, এখন এই মুহূর্তে আমাদের রাজনীতির যে প্রতিটি বাঁক, সেটি জামাতের জন্য ডেঞ্জারাস হয়ে পড়েছে। ইসলামিক দলগুলো তারা সবাই তাদের সমালোচনা করছে এবং জামাতের অনেকগুলো নেতা কর্মী, বিশেষ করে যারা বিভিন্ন সময় ওয়াজ করত বা এখন এই নির্বাচনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের কথা, কাজ, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, টেলিভিশন টক শোতে গিয়ে তারা নানা রকম অঙ্গভঙ্গি এবং বিভিন্ন রকম ন্যারেটিভের কারণে মানুষের নিন্দার যে ঝড়, বিরক্তির যে একটা ঝড়, এটা জামাতের উপর বয়ে চলছে। এর সঙ্গে সঙ্গে রাষ্ট্র ক্ষমতা বা সরকারি ক্ষমতার যে একটা দাপট তাদের ছিল, এই রশিটা ঢিল হয়ে গেছে। অতিরিক্ত দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাতকে এখন শ্রেণী শত্রু মনে করছে এবং জামাতকে দমন করার জন্য তারা দরকার হলে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করবে, ভারতের সঙ্গে সমঝোতা করবে, কিছু জামাতকে এগোতে দেবে না। কাজেই জামাত কোন অবস্থার মধ্যে আছে, কত দর্শনের সংকেতের মধ্যে আছে, এটা আপনারা যতটা না দেখছেন বুঝছেন, তার সাথে অনেক অনেক বেশি জামাতের নেতৃবৃন্দ বুঝতে পারছেন। এবার বিএনপি সম্পর্কে আসি। যে সমস্যা জামাতের হয়েছে, ঠিক সেম সমস্যা বিএনপির হবে আরও ব্যাপক। এর কারণ হলো, জামাত যদি 5% to 6% ভোটের অধিকারী হয়ে থাকে, বিএনপি তো 35% ভোটের অধিকারী। ফলে এই 35% লোকদেরকে একীভূত রাখা, তাদের কাছে সেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, অথবা চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা থেকে এই বিরাট জনগোষ্ঠীকে, মানে 35% অফ দেয়ার সাপোর্টার, তাদেরকে নিবৃত রাখা, এটি তাদের জন্য রীতিমতো ওয়াটারলু যুদ্ধের মতো নির্মম, নিষ্ঠুর। এবং এই কাজটি জনাব তারেক রহমান সাহেবকে করতে হবে এবং এটা করার জন্য তার এখনও পর্যন্ত গুছিয়ে ওঠা হয়নি। তিনি সবেমাত্র 17 বছর পরে বাংলাদেশে এলেন। প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া বোঝার আগেই অনেকে তাকে, মানে চাটার দল যারা আছে, তারা চাটতে তাকে মহামানব বানিয়ে ফেলেছে। তিনি দাঁড়ালে ভদ্রতার একটা নতুন নজির স্থাপিত হয়। তিনি কান্নার জন্য চোখ মুছলে মনে হয় যে আকাশ ফেটে পড়েছে কান্নায়, সারা জাতির কান্না করা উচিত তারেক রহমান সাহেবের কান্নায়। এই যে জিনিসগুলো তিনি তার পরিবার নিয়ে, সন্তান নিয়ে, এমনকি তার বিড়ালটাকে নিয়ে, এই যে লোকজন যে অতিরিক্ত আধিক্ষেতা দেখাচ্ছে, এই আধিক্ষেতার ফলে বিএনপি সম্পর্কে সাধারণ আমজনতা, এমনকি তাদের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে ক্রমশ বিরক্তি বাড়ছে। আর সেই বিরক্তি থেকে একটা সময় নেতার প্রতি এখন যে আবেগ তারা দেখাচ্ছে, এটি 7-8 দিন পরে। আবার বলছি, আজকের এই ভিডিও যে তারিখে করছি বা আপনারা যেদিন থেকে দেখছেন, এর পর দিন থেকে দেখবেন 7 দিন পরে দেখবেন যে তারেক রহমান সাহেব সম্পর্কে মানুষের যে এই আকুতি, মানুষের যে শ্রদ্ধাবোধ, মানুষের যে আকর্ষণ, এই জিনিসগুলো